স্বাগত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মানি ম্যাটার্স অনুষ্ঠানে। আমি হোসেন আব্দুল্লাহ। আমাদের সাথে রয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ সাইদ আরিফ। আরিফ ভাই, স্বাগতম স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য। আমরা দেখেছি যে লাস্ট 1 উইক অনেক কিছু ঘটে গিয়েছে। এই ইন্টারেস্ট রেট ব্যাংক অফ ইংল্যান্ড ইনক্রিজ করছে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের ডেডলাইন ছিল যেটা এক্সটেন্ডেড হয়েছে, কস্ট অফ লিভিং নিয়ে লট অফ বাজ ইন দ্য মিডিয়াতে। সো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিটেলস আলাপ করব। একই সাথে আমরা সেলফ এমপ্লয়মেন্ট যে সাপোর্ট স্কিমটা ছিল SEISS, সেটা নিয়েও কিছুটা কথা বলবো। তো ফার্স্ট অফ অল জানতে চাচ্ছিলাম যে এই যে রিসেন্ট যেই ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়েছে সেটা আসলে কিভাবে এফেক্ট করবে সবাইকে, এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। ধন্যবাদ জনাব হোসেন আব্দুল্লাহ। আমরা লাস্ট উইকে দেখেছি ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট আপ করেছেন 0.25%। সো এখন বেস রেট আগে 0.25 ছিল, এখন 0.55% এসেছে। এটা আমরা লাস্ট প্রোগ্রামেও ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি এবং পার্টিকুলারলি দ্য ইনফ্লেশন ফ্যাক্টর এবং কস্ট অফ লিভিং যেটা গোয়িং আপ, ইনফ্লেশন প্রেশার ইজ দেয়ার। সো এটা অনেকের কাছে এক্সপেক্টেড ছিল যে ইন্টারেস্ট রেট উইল গো আপ। ইনফ্যাক্ট আমি লাস্ট প্রোগ্রামে আমি মেনশন করেছিলাম যে যারা এখনও যারা আপনাদের মর্গেজ ইন্টারেস্ট ব্যাংকের সাথে এখনও ফিক্সড করেন নাই, অথবা এমন পর্যায়ে আসছেন যে আপনার মর্গেজ লাস্ট হয়তো ফিক্সড রেট শেষ হয়ে আসছে, তাদের জন্য is the right time to move now to fix your interest rate with bank. So আমরা দেখেছি লাস্ট উইকে অলরেডি ব্যাংক অফ ইংল্যান্ড এটা রাইজ করেছে এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে এপ্রিলে গিয়ে আসলে মেইন প্রেশারটা দেখা যাবে আফটার এপ্রিল, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইনফ্লেশন রেট মাইট এক্সিড 7%। সো ইনফ্লেশন যদি 7%-এ চলে যায় তাহলে হয়তো আমরা সামনে আরও দেখব যে ইন্টারেস্ট রেট ব্যাংকের ইন্টারেস্ট রেট আরও বাড়বে, আরও বাড়ার সম্ভাবনা বেশি। এখন সেক্ষেত্রে যারা যাদের মর্গেজ আছে, রেসিডেন্সিয়াল হোক বা বাই টু লেট মর্গেজ আছে যারা, তাদের জন্য ইটস নট এ ভেরি গুড নিউজ, কারণ ইট মিনস দ্য মর্গেজের পেমেন্টটা অবশ্যই বেড়ে গেছে অনেকেরই। সো অ্যান্ড অন টপ অফ দ্য কস্ট অফ লিভিং উই নো দ্যাট প্রেশার ইজ দেয়ার, ইনফ্লেশন প্রেশার দেয়ার, মানুষের আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেটা আছে এবং সেখানে আমাদের নিত্য নৈমিত্তিক যে খরচগুলি আছে এই খরচগুলি রিলেটিভলি বেড়ে যাচ্ছে। সো অন টপ অফ দ্যাট মর্গেজ পেমেন্ট বাড়লে অবভিয়াসলি মর্গেজ পেমেন্ট নিয়ে একটি সম্পর্কে একটি প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে মার্কেট অ্যানালিস্ট তারা চিন্তা করছে যে হয়তো বা আপনার নিউ প্রপার্টিস মার্কেটে শর্টেজ, এই কারণে আপনার প্রপার্টিসটা বেড়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে আপনার অ্যাভারেজ যেই প্রপার্টি এখন 276,000 পাউন্ড লাগে ফার্স্ট টাইম বায়ারের জন্য, যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা 56% আপনার যারা আপনার ফার্স্ট টাইম বায়ার আছে তাদের অ্যানুয়াল ইনকামের ইকুইভ্যালেন্ট। তো এখন এই যে 9.5% অফ গ্রোথ প্রপার্টি মার্কেটে প্রাইস আপ হচ্ছে, কম ইনফ্লেশন তো আছেই, তো সেই ক্ষেত্রে মনে করেন যে কিভাবে আপনার যারা ফার্স্ট টাইম বায়ার আছে কিংবা যারা নতুন প্রপার্টি কেনার চিন্তা করছে সেই ক্ষেত্রে তারা কিভাবে আসলে ম্যানেজ করতে পারবে বলে মনে করেন? এটা কি তাদের জন্য দিন দিন আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? ওয়েল, লন্ডন মার্কেট ইজ গোয়িং আউট অফ প্রপোর্শন। এটা আমরা জানি যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য is very difficult to buy a property in London. অ্যান্ড মেইন রিজনটা হচ্ছে যে লন্ডনে অনেক বাইরের ফরেন ইনভেস্টর যারা আছে, বাইরে থেকে যে সমস্ত ইনভেস্টররা আসে এবং যারা প্রপার্টি সেক্টরে যারা
ইনভেস্ট করে এখানে রিয়েল এস্টেটের উপরে যারা ইনভেস্ট করে বাইরের ইনভেস্টার তারা তাদের জন্য লন্ডন মার্কেট ইজ এ গুড মার্কেট বিকজ রিটার্ন ইজ ভেরি গুড ইন লন্ডন সো এটা অ্যাট্রাকটিভ মার্কেট সো এই মার্কেটে এরা চলে আসে সো যার জন্য যারা এখানে আমরা লোকাল যারা ফার্স্ট টাইম বায়ার্স তাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট সো এই জন্য গভর্নমেন্ট এটা কনসিডারেশনে নিয়ে আমরা দেখেছি যে ইতিপূর্বে বিভিন্ন স্কিম ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেমন স্ট্যাম্প ডিউটি তাদের জন্য লো রাখা হয়েছে তারপরে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম যেগুলি আছে যেমন হেল্প টু বাই স্কিম সো এগুলি অনেকটা সাহায্য করছে অবশ্য ফার্স্ট টাইম বায়ারদের তবে প্রেশার ইজ দেয়ার আচ্ছা এখন এই প্রেশারের সাথে আরও একটি নতুন নিউজ যেটা টেস্কোর সিইও আপনার মোস্ট প্রবলি ইয়েস্টারডে ইট কেম টু দ্য পাবলিক যে হি ইজ ফিয়ারিং দ্যাট ফুড প্রাইস ক্যান গো আপ 5%. And now they are thinking that how they're going to balance it between the heat price, energy price is going up and the cost of food. How they're going to balance it because their suppliers also impacting by the rise of electricity. So এই জিনিসটা কিভাবে দেখছেন? আমাদের লাস্ট প্রোগ্রামে আমরা একটু ডিটেলস আলাপ করেছিলাম এটার উপরে যে এই যে ইনফ্লেশন যেটা মার্কেট প্রাইস যেটা বাড়ছে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে এটার কারণগুলি কি আমি কিছু টাচ করেছিলাম লাস্ট প্রোগ্রামে যেমন অন অফ দ্য ফুডের যেটা মেইন প্রবলেম দেখা যাচ্ছে যে ডিফারেন্ট কান্ট্রিতে যেমন হুইট আমরা বলেছিলাম যে আমাদের মেইন একটা ফুড ইনগ্রেডিয়েন্টস ইজ হুইট সো হুইট বার্লি কর্ন এগুলি মেইনলি কানাডা থেকে বড় সাপ্লাইটা আসে কানাডায় এটা ম্যাক্সিমাম প্রোডাকশন হয় কিন্তু কানাডা এই বছর ড্রউটের কারণে কানাডা প্রোডাকশন ওয়াজ হ্যাম্পার্ড সো দের ইজ এ শর্ট সাপ্লাই ইন দ্য মার্কেট সো এটা ফুডের ব্যাপারে লাইকওয়াইজ এইখানে ডোমেস্টিক ডেয়ারি প্রোডাক্ট ফার্মার তারাও এফেক্টেড কারণ ক্যাটেল ফুড যে এগুলোর প্রাইস ইজ গোয়িং আপ সো যার জন্য তাদের কস্ট বেড়ে যাচ্ছে অ্যান্ড বিগেস্ট প্রবলেম এনার্জি সাপ্লাই এনার্জি ইজ এ বিগেস্ট প্রবলেম কারণ আমরা দেখেছি যে এনার্জি প্রাইস অলরেডি অ্যাবাউট 20-30% অলরেডি আপ হয়ে গেছে এবং প্রেডিক্ট করা হচ্ছে যে 50% পর্যন্ত এনার্জি প্রাইস আপ হবে সো এই এনার্জির ইস্যুর কারণে সাপ্লাই চেইন ডিস্ট্রাপশন হচ্ছে সাপ্লাই কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে ফুডের সো এগুলি সব নক অন এফেক্ট একটার সাথে আরেকটা লিঙ্কড আপ সো ওভারঅল দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি যদি তারা তাদের ফুডের উপরে যদি 500 পাউন্ড তারা খরচ করে মাসে সো এর উপরে যদি আরও 7% বেড়ে যায় বা 5% বাড়লেও অ্যাবাউট আরও 35 পাউন্ড হয়তো তাদের বেশি খরচ আসবে মান্থলি সো ইটস অ্যান এক্সট্রা প্রেশার অন টপ অফ দ্যাট এনার্জি বিল আমরা জানি যে পার হাউস হোল্ড এটা এক্সপেক্ট করা হচ্ছে যে অ্যাবাউট 700 পাউন্ড ইয়ারলি এই বিষয়টাতে আমরা এখন আরেকটু ডিটেলসে আসবো একটু পরে ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন রিসেন্ট যেসব ফাইন্যান্সিয়াল যে ইনসিডেন্টগুলো হয়ে যাচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট ইনক্রিজ কিংবা ইনফ্লেশন ইনক্রিজ অথবা আপনার এই যে বিভিন্ন ধরনের গ্র্যান্ট বা লোন নিয়ে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে এই মুহূর্তে এগুলো নিয়ে আপনাদের যেই মতামত সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্টুডিও নাম্বার সরাসরি ফোন করে আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 02035151764 আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক লাইভে এবং ইউটিউবে দেখতে পারবেন
তো আপনারা যদি চান আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব, আমাদের অ্যাকাউন্টেন্ট সাইদ ভাই আছেন, উনি আপনাদের এই প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন। তো আপনি এই মুহূর্তে জাস্ট বলছিলেন যে এনার্জি প্রাইসের ব্যাপারটা, যেমন অ্যারাউন্ড 700 পাউন্ড এটা ইনক্রিজ হতে যাচ্ছে। একটা মজার জিনিস হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আপনার এই ব্রিটিশ গ্যাস এর যে ওনার সেন্ট্রিকা, দে গট বেনিফিটেড আউট অফ ইট দি সিচুয়েশন। তাদের এই ইয়েস্টারডে 2% তাদের স্টক প্রাইস আপ। আপনি মনে করেন যে এই যে এনার্জি বিল বাড়ছে এবং ছোট ছোট সাপ্লায়ারগুলো আপনার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে মার্কেট লিডার হিসেবে তাদের কি আরও কোনো দায়িত্ব আছে কিনা, যে কোনো আপনার এই প্রাইসটা নিয়ন্ত্রণে রাখা, কিংবা এই যারা আপনার লোয়ার এন্ডে যারা ইউজার আছেন তাদেরকে হেল্প করার জন্য আপনি কি মনে করেন তাদের কোনো দায়িত্ব আছে এই বিষয়ে? না, দায়িত্ব তো অবশ্যই আছে, দায়িত্ব তো অবশ্যই আছে। এই জন্য কিছুদিনের জন্য যে গভর্নমেন্ট ক্যাপ করার জন্য তাদেরকে বলেছে অ্যাটলিস্ট এপ্রিল পর্যন্ত টু কিপ ইট ইন এ সার্টেন লেভেল, যাতে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে মানুষের। সো সেক্ষেত্রে তো বিজনেসগুলি গভর্নমেন্টের সাথে তারা নেগোসিয়েশন করেছে, তাদের প্রাইসিং তারা ফিক্সড করে রেখেছে। এখন এই যে এনার্জি যে প্রেশারটা আসছে মার্কেটে, যে শর্টেজ অফ এনার্জি সাপ্লাই, এটা আসলে সারা ইটস নট অনলি ইন দ্য ইউকে, এটা সারা ইউরোপে আমরা দেখতে পাচ্ছি যে সেম, সব জায়গায় প্রেশার ইজ এভরিওয়্যার। সো এক্ষেত্রে আসলে এনার্জি সাপ্লায়ারদের তেমন কিছু করার নাই। তবে জেনারেল গেইন যেটা আপনি যেটা বলেছেন যে তাদের প্রফিট বেড়ে যাচ্ছে, শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে, অবভিয়াসলি ইটস এ কমন সেন্স ম্যাটার। আমি যদি আমার প্রোডাক্টের উপরে মার্ক আপ যদি থাকে, সে এভরি 100 পাউন্ড আমি সেল করলে আমি 10 পাউন্ড, আই মেক 10 পাউন্ড। তো এখন যদি প্রাইস বেড়ে গিয়ে সেটা 100 পাউন্ডের প্রোডাক্ট যদি 150 পাউন্ড হয়ে যায়, and my markup is 10%, so now I will make 15 pound. Right. So এটা তো বিজনেসের বেসিক স্ট্র্যাটেজি, যে আমার প্রাইস যাই হোক, আমার মার্কআপ যদি সেম থাকে, দেন আই উইল মেক মোর মানি। রাইট। তো এখন যেটা হচ্ছে যে একই সাথে আবার আরেকটা জিনিসও চলে আসে, সেটা হচ্ছে যে এই যে প্রাইস ইনক্রিজ হচ্ছে আমরা যেটা বলছি, এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে রেসপন্স আছে, যে বলা হচ্ছে যে 350 পাউন্ড আপনার গ্রান্ট, এখন এর ভিতরে 200 পাউন্ড যেটা আপনার রিপেয়েবল ওভার I don't know, probably 5 years time they have to pay it back, and also council tax will be reduced 150 pound. How actually you're thinking, is like it's a loan or is actually is helping people? How do you see it? Well, number one, what government said, they will give some sort of support to every family. They will try to give support to most of the families. So আমরা জানি যে এনার্জি প্রাইস হয়তো 700 পাউন্ড বেড়ে যাবে। সো সেখানে 700 পাউন্ড যদি বাড়ে, গভর্নমেন্ট বলতেছে যে আমরা অ্যাটলিস্ট 350 পাউন্ড আমরা কাভার করব। এখন কিভাবে কাভার করব? যে 150 পাউন্ড কাউন্সিল ট্যাক্স কমিয়ে দেবে, দে উইল কাট ডাউন দ্য কাউন্সিল ট্যাক্স, অ্যান্ড অ্যানাদার 200 পাউন্ড এটা গ্রান্ট হিসেবে দেওয়া হবে, and then you have to pay it back. It's like a buy now pay later. Buy now pay later. But যেহেতু ক্রিটিক্যাল টাইমটা এখন আসতেছে, অনেকের জন্যই এটা ডিফিকাল্ট হয়ে যাবে মেনটেন করা, তাদের লাইফস্টাইলটা মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পার্টিকুলারলি পেনশনারদের জন্য will be very difficult for them to survive. Right. So এই জন্য অ্যাটলিস্ট এখন সাপোর্টটা দেওয়া হচ্ছে, বাট ইটস রিফান্ডেবল। পরে ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু পে ইট ব্যাক। বাট আই মিন অবভিয়াসলি আমরা জানি যে এভরি ইয়ার্স ইনফ্লেশন যদি ইনক্রিজ হতেই থাকে, দেন হাউ ইজ গোনা বি এনি গ্যারান্টি দ্যাট ফিউচার উড নট বি মোর ওয়ার্স?
So ইনফ্লেশন যেটা হচ্ছে এখন এটা ধারণা করা হচ্ছে যে ইটস এ টেম্পোরারি টেম্পোরারি, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংক অফ ইংল্যান্ড ইভেন রিভাইজ দেয়ার প্রিডিকশন প্রিভিয়াসলি, আগে যেরকম মনে করা হয়েছিল যে 7.2%, দেন দে রিভাইজ ইট টু নাও 7.5%. ওয়েল ইট ওয়াজ 5% বিফোর, ইট ওয়াজ আন্ডার 5%, অ্যান্ড দেন আন্ডার 5 থেকে এখন 7-এ আসছে। সো উই ডোন্ট নো হোয়ার ইজ গোয়িং টু হিট আস, বাট হোয়াট দে আর সেইং দ্য প্রবলেমটা ইজ টেম্পোরারি, ইজ আচ্ছা। মাইট বি ফর দিস ইয়ার, আচ্ছা, শুধু এই বছরের জন্য বা হয়তো আরেক বছরের জন্য, আচ্ছা। বাট দেন ইট উইল কাম ডাউন, ইট উইল আচ্ছা। কাম টু দ্য লেভেল। তো যেটা আপনি মনে করছেন যে আসলে এই যে সাপোর্ট যেটা বাই নাও পে লেটার এখন স্কিম, একটা টেম্পোরারি প্রবলেম এই বছরের জন্য বা এর পরের বছরের জন্য, ইটস এ টেম্পোরারি প্রবলেম। আচ্ছা, সো এই জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং পরে যখন আবার গুড টাইম আসবে দেন ইউ পে ব্যাক। আচ্ছা। এখন সেই ক্ষেত্রে আর একটা কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে আমরা জানি যে এপ্রিল থেকে অলসো আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স বেড়ে যাচ্ছে 1.25%, যেটা হচ্ছে সোশ্যাল কেয়ার লেভি। নাও দোজ আমাদের কমিউনিটি যারা আপনার এই মুহূর্তে এমপ্লয়েড, যারা জবে আছেন, do you think is it good time for them to ask their boss to get a pay rise? How do you think? That's a good question. Have you heard the comment made by the Bank of England's governor? Which comment? Because there's so many comments. Now, recently he made a comment about Okay. the pay rise, and that was anyway, there was a lot of criticism Okay. about his comment. So yes, pressure is there. National insurance levy is up 1.25%. For employer, another 1.25% up. Interest rate is going up. Energy price is going up. Food price is going up. But there's little chance that the employer will be able to pay the employees, because when the employer is under pressure, তারাও তো financial pressure. So সেক্ষেত্রে pay rise may not be an option. আচ্ছা, ওই লেভেলে হয়তো হবে না। 7% যদি ইনফ্লেশন আপ হয়, 7% পে রাইজ এই মুহূর্তে আফটার কোভিড আচ্ছা, অনেক এমপ্লয়ারদের জন্যই প্রবলি ইট উইল নট বি পসিবল। সো ইন্ডিভিজুয়ালস হ্যাভস টু টেক দ্য হিট। আচ্ছা। বাট আপনি কি মনে করেন যে এমপ্লয়ারদেরও যাদের পক্ষে এটা সম্ভব, যে যাদের কিছুটা রুম আছে, অনেক বিজনেসে আবার কিন্তু হ্যাঁ আমরা জানি অনেক বিজনেস এফেক্টেড হয়েছে, আবার অন দ্য কন্ট্রারি দেখা যাচ্ছে যে অনেক বিজনেস কিন্তু আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক ভালো প্রফিট মেক করেছে, দে ডিড ম্যানেজ টু ইউটিলাইজ দ্য ফুল বেনিফিটস উইথিন দ্য সিচুয়েশন। তো এখন যাদের ক্যাশ ফ্লো সিচুয়েশন ভালো, যারা মার্কেটে মোটামুটি স্টেবল পর্যায়ে আছে, আপনি মনে করেন তাদের কি মানে এই জিনিসটা একটু চিন্তা করা দরকার যে তাদের স্টাফের বিষয়, ওয়েলফেয়ারের ব্যাপারটা? না, এখানে আসলে আমরা যদি একটা জিনিস দেখি, যে আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। লাস্ট ইয়ারে যখন গভর্নমেন্ট হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যখন গ্রান্ট অফার করলো, তখন কনসেপ্ট ওয়াজ যে অবভিয়াসলি লকডাউন দেওয়া হয়েছে, মানুষ বাইরে যাচ্ছে না, রেস্টুরেন্ট খোলার প্রশ্নই আসছে না, রেস্টুরেন্টে গিয়ে মানুষ খাবে ভাইরাসের ভিতর। সো দে হ্যাড টু ক্লোজ দ্য রেস্টুরেন্টস। এখন রেস্টুরেন্ট যখন ক্লোজ করা হয়েছে, তখন অবভিয়াসলি দে ডোন্ট হ্যাভ এনি রেগুলার ইনকাম, যেটা এভরি উইকে একটা রেগুলার ইনকাম আসতো, এখন ইনকাম আসতেছে না। হাউ দে গোইং টু পে দেয়ার রেন্টস, আদার ফিক্সড কস্ট যেগুলি আছে, এগুলি তারা কিভাবে পে করবে? বাট ইফ গভর্নমেন্ট লুজ দ্যাট বিজনেস, বা ওনার যদি রেস্টুরেন্টটা বন্ধ করে চলে যায়, তাহলে কি হবে? এখানে হয়তো 10 জন লোক কাজ করে, সো এই 10টা লোকের কাজ চলে যেত। সো হোয়াট দে ডিড, যে রেস্টুরেন্টটা এখানে থাকুক, এই লোকগুলিও এখানে থাকুক, হয়তো টেম্পোরারি ক্রাইসিস 1 বছর হয়তো সাপোর্ট দিতে হবে, বাট 1 বছর পরে আবার যখন উইল ব্যাক টু নর্মাল, এই 10 জন মানুষের কাজও থাকবে, রেস্টুরেন্টের ওনারও সাপোর্ট পেল। এই কনসেপ্টের উপরে সাপোর্ট দেওয়া হয়েছে, তাই না?
তো এখন দেখা গেছে যে কোনো বিজনেস তারা হয়তো ইন হাউস কাস্টমার সার্ভিস বন্ধ করে, বাট তারা অনলাইনে দে গন টু ডিফারেন্ট ডাইরেকশন। তারা অনলাইনে বিজনেস শুরু করেছে এবং অনলাইনে থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক জাস্ট ইট, হাংরি হাউস এগুলি ইউজ করে, অ্যান্ড দে হ্যাভ ডান গুড বিজনেস আউট অফ দ্যাট। সো সেখান থেকে দেখা গেছে যে তাদের ইনে যেরকম টেকিং হতো তার চেয়ে হয়তো কিছু কম হয়েছে, 10%, 20%, 30% কম হয়েছে, বাট দে ডিড গুড বিজনেস। অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট দে গেট দ্য গভর্নমেন্ট গ্রান্ট। Yeah. So in real terms, তারা দেখা গেছে যে they are actually benefited. তাদের revenue has gone up, but at the same time, I know few restaurants in the city of London, যাদের সিচুয়েশনে দেখা গেছে যে তারা মেইনলি বিজনেস যাদের সাথে করতো যে সিটি ওয়ার্কার্স, and city workers তারা they all disappear. তারা সবাই চলে গেছে যার ওয়ার্কিং ফ্রম হোম। Right. So nobody is in the city. Right. And at the same time, the tourist যারা আসতো, tourist is not there. So তাদের রেস্টুরেন্ট আবার badly affected. I'll come back to that point in a minute. We'll just take a short break now. Dear viewers, we're going to take a short view. Stay with us. And আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে করুন, আমাদের স্টুডিও নাম্বার যোগাযোগ করুন। একটা শর্ট বিরতির পর আমরা চলে আসছি। ধন্যবাদ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মানি ম্যাটার্স অনুষ্ঠানে। আমি হোসেন আব্দুল্লাহ।
বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আরিফ ভাই, অ্যাকাউন্টেন্ট। আমরা কথা বলছি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনাদের ট্যাক্স কিংবা বিজনেস কিংবা আপনার যদি কনসার্ন আমাদেরকে জানাতে চান বা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্টুডিও নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আরিফ ভাই, এই পর্বে আমরা একটু ট্যাক্স নিয়ে কথা বলবো। বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে SEISS যেই গ্রান্ট যেটা গভর্নমেন্ট দিয়েছে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম সাপোর্ট স্কিমে, এখন এই গ্রান্টটা যখন দেওয়া হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের কাছে জিনিসটা ক্লিয়ার না, যে এবং এটা 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 নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে এবং এই কারণে অনেক অনেক ভুল জিনিসও করছেন। তো এখন আমি এই বিষয়টার প্রতি একটু আলোকপাত করব, যারা আমাদের কমিউনিটির সেলফ অ্যাসেসমেন্ট যারা করেন, যারা এই SEISS গ্রান্টটি পেয়েছেন, এই জিনিসগুলো যে তারা কি কি ভুল করতে পারেন এবং কোন কোন বিষয় তাদেরকে আরও নজর দিতে হবে বা দরকার হলে আপনার প্রফেশনালদের সাথে কনসাল্ট করতে হবে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো ফার্স্টে আমি যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে নর্মালি যখন ট্যাক্স রিটার্ন করা হয়, তখন অ্যাকাউন্টেন্ট তারা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন, তারা অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট তারা সাবমিট করতে পারেন। এই জন্য তাদের জন্য একটা সেপারেট এজেন্ট পোর্টালও আছে, যে তারা দেখতে পারেন এবং ক্লায়েন্টদের ট্যাক্স অ্যাফেয়ার্স ম্যানেজ করতে পারেন। কিন্তু যখন এই গ্রান্টটি দেওয়া হলো, তখন আপনার এই এজেন্টদেরকে এক্সক্লুডেড করা হলো, অ্যাকাউন্টেন্টদের অ্যাক্সেস দেওয়া হলো না। কী কারণে এটা HMRC করলো? ওকে, হ্যাঁ, এটার মেইন কারণ ছিল যে নর্মালি ট্যাক্স রিটার্ন বা ক্লায়েন্টের ট্যাক্সেশন অ্যাফেয়ার্স যেটা আছে, এটা এটা এজেন্ট যারা আমরা অ্যাকাউন্টেন্ট, তারা আমরা এটা করি অন বিহাফ অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস। এবং ট্যাক্স অফিসে যে তাদের যে ডাটা আছে, তাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলি আমাদের সাথে সেটা শেয়ার করা হয়। HMRC আমাদের সাথে ডাটাগুলো শেয়ার করে, আমরা দেখতে পারি তার অ্যাকাউন্টে আমরা লগ ইন করলে তার ট্যাক্স পজিশন কী আছে, কত ট্যাক্স সে দিয়েছে, কবে দিয়েছে, এই জিনিসগুলো আমরা সব দেখতে পারি। কিন্তু গ্রান্টের সময় দেখা গেছে যে HMRC স্পেসিফিক্যালি বলেছে যে না, ডোন্ট ইউজ দ্য এজেন্ট, আপনার এজেন্টের পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না। সো এটার ওয়ান অফ দ্য রিজন ক্যান বি যে HMRC এনকারেজ পিপল টু ডু ইট দেমসেলফ, যে তারা শিখুক যে HMRCর অনলাইনে গিয়ে নিজেদের এইগুলা তারা নিজেরা করা শিখুক। ইজ পার্ট অফ ট্যাক্স ডিজিটাল স্ট্র্যাটেজি যেটা এখন করা হচ্ছে, ইন্ডিভিজুয়ালসের জন্য ট্যাক্স অ্যাকাউন্ট খোলা হচ্ছে। সো তাদের ট্যাক্স অ্যাকাউন্টগুলি তারা নিজেরাই ম্যানেজ করা শিখুক। এই দ্যাট ওয়াজ অন কনসেপ্ট। সেকেন্ড হলো যে এজেন্টের থ্রুতে করতে গেলে এখানে ফ্রডের ছিল, পসিবিলিটি ছিল, যে হয়তো এজেন্টরা এটা মিস ইউজ করবে বা ক্লায়েন্ট হয়তো জানবে না যে তার নামে ক্লেম করা হচ্ছে, হয়তো বা হয়তো ক্লায়েন্ট এটা পাবে না, তাদের পেমেন্টটা তাদের কাছে যাবে না। এরকম কিছু ফ্যাক্টর ছিল, যার জন্য HMRC এটা এজেন্টদের মাধ্যমে না করার জন্য করা হয়। সেক্ষেত্রে HMRC আরেকটি ভাষ্য ছিল যে আসলে যত দ্রুত এই গ্রান্টটা পৌঁছে দেওয়া দরকার এই মিলিয়ন অফ পিপলের কাছে, এখন যদি এই এজেন্টের মাধ্যমে সেটা করতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে হয়তো বা ইট উইল স্লো ডাউন দ্য প্রসেস। আবার আরেকটা তাদের ভাষ্য ছিল যে এই গ্রান্টটা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন দেখা যাবে যে হয়তো অনেক কিছুই এজেন্টের কাছে নেই। তো সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে এই ইনফরমেশন আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এগুলো প্রিপেয়ার করা, সেটাও আপনার যারা আছে তাদের জন্য আপনার সময় সাপেক্ষ। তো একদিকে হচ্ছে যে আইটির কাইন্ড অফ লিমিটেশন, আরেকদিকে হচ্ছে আপনার যেমন দ্রুত সবার কাছে গ্যারান্টি পৌঁছে দেওয়া, আবার ল্যাক অফ ইনফরমেশন। তো এই ভার্সের সাথে আপনি কতটুকু আপনি একমত পোষণ করেন যে এটা কি আসলে এভাবে হওয়া উচিত ছিল, নাকি এটা অ্যাকুরেসির জন্য আর আপনার এজেন্টের থ্রুতে আপনার করা উচিত ছিল? না, এখানে দুইটা ইস্যু আছে। একটা হলো
যে থার্ড পার্টি থেকে ইনফরমেশন নেওয়া হয় না, চেক আপ। নর্মালি আমরা জানি যে যে কোনো লোন বা যে কোনো গ্রান্ট যদি করতে হয়, নর্মালি ইউ নিড টু অ্যাসেস হিজ তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেটা আছে এটা অ্যাসেস করতে হয়, এবং এটা অ্যাসেস করার জন্য আমরা থার্ড পার্টি ইনফরমেশন ইউজ করি, যেমন ক্রেডিট রেফারেন্স এজেন্সি। When you will check somebody's credit reference agency, then you know exactly about his financial position. তার কয়টা ক্রেডিট কার্ড বিল আছে, কয়টা মর্গেজ আছে, কয়টা আছে, এই সমস্ত ইনফরমেশন থার্ড পার্টি আমাদেরকে দেয় বা HMRC-কে দেয়। সো এইখানে ব্যাপারটা ছিল যে সময় এত কম, বিকজ পিপল ওয়াজ এন আর্জেন্ট নিড। সো 48 আওয়ার্সের ভিতরে যাতে তাদের সাপোর্টটা তাদের কাছে চলে যায়, দ্যাট ওয়াজ দ্য টার্গেট। যার জন্য এই ক্রেডিট চেক টেক এগুলো করার সময় ছিল না। সো এই জন্য এটা অ্যাভয়েড করা হয়েছে। আর এজেন্টের ব্যাপার যেটা ছিল যে সেটা ভিন্ন ছিল। হ্যাঁ, যেটা আপনি বলেছেন রাইটলি, যে অ্যাকুরেসি, কারণ এজেন্টের কাছে ইনফরমেশন থাকে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকে। অ্যাপ্লিকেশনগুলো যদি এজেন্ট করতো তাহলে মোর অ্যাকুরেটলি তারা করতে পারতো অ্যাপ্লিকেশন। হয়তো এখানে দেখা গেছে যে ইন্ডিভিজুয়াল করার চেষ্টা করছে যখন তার কাছে পুরো সব ইনফরমেশন নাই তার। সো সেখানে এরর, মিস্টেক হওয়া স্বাভাবিক, এবং যেটা হয়েছে আমরা লাস্ট উইকে যেটা শুনেছি যে ট্রেজারি হ্যাজ ডিসাইডেড টু write off about 5 billion pound loss they are taking because of the error and the fraud. রাইট, আমি এই এরর এবং ফ্রড এই বিষয়টাতে একটু পরে টাচ করব। এইখানে আরেকটা বিষয় রয়েছে যে যে সমস্ত জায়গায় আমাদের যারা ট্যাক্স পেয়ার আছেন আমাদের কমিউনিটি তারা ভুল করতে পারেন, সেটা হচ্ছে যে অনেকের ভিতরেই এটা আছে যে এই SEISS যেই গ্রান্টটি আছে এটা ট্যাক্সেবল না। সো এই কারণে তারা যদি নিজেরা এই ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, অনেকেই এই মিথের ভিতরে আছেন যে এটা গভর্নমেন্টের গ্রান্ট, এটা ট্যাক্সেবল না। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। ইনিশিয়ালি এটা সবারই আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা গ্রান্ট দেওয়া হচ্ছে গভর্নমেন্টের, ইটস নট পার্ট অফ ইনকাম, ইটস লাইক বেনিফিট। যেমন যেরকম আমরা বেনিফিট, এটা কোনো সময় এটার হিসাব দিতে হয় না, সব বেনিফিটের হিসাব সেলফ অ্যাসেসমেন্টে দিতে হয় না। যেমন ট্যাক্স ক্রেডিট বা ইউনিভার্সাল ক্রেডিট, এর হিসাবগুলো সেলফ অ্যাসেসমেন্টে যায় না। সো সবাই মনে করেছে যে এটাও ইজ ওয়ান অফ দ্য বেনিফিট দ্য গভর্নমেন্ট ইজ গিভিং। সো এটা তো সেলফ অ্যাসেসমেন্টে যাবে না, ইটস নট পার্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট। কিন্তু এইখানে অনেকেই হয়তো মিস্টেক করতে পারেন যে না, এটা প্রথম থেকে এটা ক্লিয়ার করা হয়েছে, HMRC বলছে যে ইটস এ ট্যাক্সেবল ইনকাম, এটার উপরে ট্যাক্স দিতে হবে এবং ইট উইল বিকাম পার্ট অফ ইউর ইনকাম। এখন অনেকে যেটা আবার মিস্টেক করেছে, দ্য সেকেন্ড মিস্টেক যেটা, যে ইয়েস ইফ দ্যাট ইজ এ পার্ট অফ ইনকাম, তারা কি করেছে তাদের সেলফ এমপ্লয়েড অ্যাকাউন্টে বা বিজনেস অ্যাকাউন্টে তারা এটা এডিশনাল ইনকাম হিসাবে দেখিয়ে দিয়েছে, যে লাইক মাই সেলস ইজ দিস অ্যান্ড আদার ইনকাম হিসাবে এটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। কিন্তু HMRC স্পেসিফিক্যালি ট্যাক্স রিটার্নে একটা আলাদা বক্স ওপেন করেছে, যেখানে এই গ্রান্টের ফিগারটা এটা দিতে হবে, এবং যে বছরের ইনকাম, যেমন প্রথম বছর আমরা দেখেছি 2021-এর ট্যাক্স রিটার্নে 3টা গ্রান্ট, টোটাল 5টা গ্রান্ট দেওয়া হয়েছে, বাট 5টার ভিতরে 3টা গ্রান্ট ছিল আপ টু এপ্রিল। রাইট। সো এই 3টা গ্রান্ট এপ্রিলের এই ফিগারটা দিতে হবে স্পেসিফিক বক্সে, যেখানে HMRC আলাদা ট্যাক্স রিটার্নে একটা এক্সট্রা বক্স ক্রিয়েট করেছে। ওই বক্সের ভিতরে দিলে ইট উইল নট বি পার্ট অফ আদার ইনকাম। রাইট। সো এইখানে কনফিউশনটা অনেক অ্যাকাউন্টে হয়তো কনফিউজ হবেন, অনেক ইন্ডিভিজুয়াল যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করার চেষ্টা করছেন তারা কনফিউজ হবেন যে হোয়ার
সো যখন ম্যাচ না হবে দেন ইউ নিড টু চেক দ্য ক্লায়েন্টস ব্যাংক স্টেটমেন্ট। ক্লায়েন্টের ব্যাংক স্টেটমেন্টে দেখে কনফার্ম করে যে আসলে অ্যাকচুয়ালি কত রিসিভ করেছে, দেন ইউ ক্যান চ্যালেঞ্জ এইচএমআরসি যে না, হোয়াট এভার ফিগার ইন ইউর সিস্টেম দ্যাট ইজ নট রাইট, কারণ আমার ক্লায়েন্ট এইটা রিসিভ করেছে, ব্যাংক অ্যাকাউন্টে এইটা আসছে। সো এইখানে অনেক সময় হতে পারে যে এইচএমআরসি যখন এই ডাটাগুলো আপলোড করেছে তাদের সিস্টেমে, কিছু ডাটা হয়তো মিস্টেক হতে পারে, এইচএমআরসির পার্ট থেকেও হয়তো ভুল ফিগার থাকতে পারে, বাট এজেন্ট যারা আছে তারা এটা ক্লিয়ার করে দিতে পারে দেখে। এটা কিন্তু অত্যন্ত আপনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রেস করেছেন, যে যাদের এজেন্ট আছে হয়তো তাদের ক্ষেত্রে এটা অনেকটাই ইজিয়ার হয়ে যাবে, যেহেতু এজেন্টরা ট্রেন্ড এবং দে নোজ হাউ টু গেট দ্য ফিগার্স অ্যান্ড দে নোজ দ্য ক্যালকুলেশন। বাট যারা আপনারা নিজেরাই নিজেদের ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন, যারা আপনারা অন্য যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের হেল্প না নিয়ে মনে করেন যে আপনারা আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে কিংবা আপনারা কমফোর্টেবল আপনাদের নিজস্ব ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য, তো আপনারা যদি দেখেন যে এইচএমআরসি আপনাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে আপনার ট্যাক্স রিটার্ন চেঞ্জ করে আপনাকে ডিফারেন্ট ফিগার পাঠিয়েছে, অবশ্যই আপনারা কেয়ারফুলি চেক করবেন, কারণ এই মাত্রই আরিফ ভাই যেটা বললেন যে অনেক সময় এইচএমআরসি নিজেরাও ভুল করতে পারে। অনেক ক্ষেত্রে এটা ইন দ্য পাস্ট এরকম এভিডেন্স হয়েছে যে এইচএমআরসি ক্যালকুলেশন ওয়াজ নট কমপ্লিটলি কারেক্ট। তো সেই ক্ষেত্রে আপনারাও চেক করে দেখবেন যে এইচএমআরসি যেই রিপোর্টে আপনাদেরকে পাঠিয়েছে সেটা আসলে সম্পূর্ণ কারেক্ট কিনা, আপনারা সেটার সাথে এগ্রি কিনা। যদি না এগ্রি করেন সেক্ষেত্রে আপনারা এইচএমআরসির সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা প্রফেশনালদের হেল্প নিয়ে এটাকে রিজলভ করতে পারেন। তো এইখানে আরিফ ভাই আর একটি বিষয় রয়ে যায় যে ফ্রডের কথা বলছিলেন, ঠিক আছে। এখন আমরা দেখতে পেয়েছি যে এই গ্রান্টকে কেন্দ্র করে আপনার এই একটি বিশাল একটি চক্র আপনার ইন দ্য ইউকে আর আউটসাইড অফ দ্য ইউকে, দে টুক এ লট অফ মানি আউট অফ দিস গুড সিস্টেম। এখন শুধু তাই না, এটা ছাড়াও ইন জেনারেল আমরা বিভিন্ন সময় জানতে পারি যে এই এইচএমআরসি ট্যাক্স রিফান্ড, বিভিন্ন টেক্সট মেসেজ, ইমেল, যে এইসবের মাধ্যমে অনেকেই তারা টাকা পয়সা হারিয়েছেন। তো আসলে এই স্ক্যামারদেরকে কীভাবে আইডেন্টিফাই করতে পারবে সাধারণ যারা ট্যাক্স পেয়ার আছে, যারা এই টেক্সট পেয়ে যান অথবা ইমেল পেয়ে যান, তাদের করণীয়টা কি? ওকে, এখানে আমি যদি একটু এলিবোরেট করি, যে মনে করেন এই বাউন্স ব্যাক লোনের ক্ষেত্রে দেখা গেছে যে ধরনের ফ্রডগুলো হয়েছে, যে অনেক কোম্পানি হয়তো ডরমেন্ট কোম্পানি ছিল, অথবা ইস নন এক্সিস্টেন্স, অথবা নতুন কোম্পানি ফর্ম করে তারা ব্যাংকে অ্যাপ্লাই করেছে এবং বাউন্স ব্যাক লোন নিয়ে নিয়েছে, অথচ তাদের বাউন্স ব্যাক লোনের নিয়ম ছিল যে টার্নওভারের 1/4 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, যেমন 200,000 পাউন্ড টার্নওভার থাকতে হবে 50,000 পাউন্ড অ্যাপ্লাই করার জন্য। অনেক কোম্পানি, নতুন কোম্পানি, তাদের 10,000 পাউন্ডও টার্নওভার হয় নাই, এর ভিতরে তারা 50,000 পাউন্ড অ্যাপ্লাই করেছে এবং ব্যাংক এদেরকে দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই কোম্পানিকে যদি এইচএমআরসি আইডেন্টিফাই করতে যায় যে হ্যাঁ ঠিক আছে, তোমার কোম্পানি তো নতুন কোম্পানি, তুমি 50,000 পাউন্ড কী করে নিলা, তোমার তো 200 টার্নওভার ছিল না, তখন কি হবে? কোম্পানিটা লিকুইডেশনে চলে যাবে, হি উইল অ্যাপ্লাই ফর লিকুইডেশন। অ্যান্ড এখন দিস ইজ নট দ্য কোম্পানি হাউসের জব যে গভর্নমেন্টের এইচএমআরসির সাথে বা বা অন্য ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে কোম্পানির সাথে কি ট্রানজ্যাকশন হয়েছে বা কি ফ্রড হয়েছে, এইগুলা ইটস নট কোম্পানি হাউস জব টু স্টপ দেম। কোম্পানি হাউস উইল ফলো দ্য কোম্পানিজ অ্যাক্ট। যদি সে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কমপ্লাই করে, সে যদি অ্যাপ্লাই করে কোম্পানি বন্ধ করার জন্য, দেন কোম্পানি হাউস হ্যাভ টু ক্লোজ দ্য কোম্পানি। এখন বাই দ্য টাইম এইচএমআরসি তাদেরকে ইনভেস্টিগেশন করে দ্য কেস উইল এস্টাবলিশড, অ্যান্ড দেন you can only say that okay, he have done something wrong. By that time it will be done, before that company will close. So এই জন্য আমরা দেখেছি লাস্ট উইকে যেটা ট্রেজারি যেটা বলেছে যে না, উই হ্যাভ টু টেক সাম লস, এবং এইচএমআরসির ওপিনিয়নও যে ইয়েস ইট ওয়াজ ইনএভিডেন্ট, আমরা জানতাম যে এরকম কিছু একটা হবে, এবং
এখানে যে ফ্রডগুলি হয়েছে বা এগুলিকে যদি আইডেন্টিফাই করতে হয় বা এগুলোকে টু ব্রিং দোজ টু জাস্টিস, ইট ইজ গোয়িং টু বি লেন্থি প্রসেস, ইজ নিড লট অফ ম্যান পাওয়ার, যেটা এই মুহূর্তে it will not be possible. So that's why HMRC agreed to write off this 5 billion. What they say is they যদি every 4 pound যদি 1 pound recover করা যায়, which they are expecting, they every 4 pound লোনে 1 pound যদি recover করতে পারে, then that's it. That's what they want. Okay. So they are not going for all 4 all pounds for power. Okay. That makes to sense. recover all 4. কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা তো হচ্ছে যেটা বাউন্স ব্যাক লোন রিলেটেড কিংবা আপনার যারা আপনার এই গ্রান্ট রিলেটেড It's not only bounce back loan, all যেটা গ্রান্ট সাপোর্ট, গভর্নমেন্ট সাপোর্ট স্কিমের আওতায় যে ফ্রডগুলি হয়েছে বা যে ইরেগুলারিটিগুলো হয়েছে বা এররগুলো হয়েছে, দে আর নট গোয়িং টু গো আফটার দ্যাট। ওকে, বাট কিন্তু আমি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেমন এই যে সাধারণ ট্যাক্স পেয়ার হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ আসে যে ইউ আর এন্টাইটেলড টু গেট ট্যাক্স রিফান্ড। তো দিস আর স্ক্যামস। এখন কিভাবে নরমাল যারা আছেন ট্যাক্স পেয়ার, হাউ দে উইল আইডেন্টিফাই যে তাদের কি করা উচিত? ওকে, স্ক্যামস ওয়াজ অলওয়েজ দেয়ার। এরা দ্যাট ফিশি ইমেল, ফিশি টেক্সট এগুলো আসতেই থাকে, বাট ট্যাক্স পেয়ারকে সতর্ক হতে হবে। নাম্বার ওয়ান, তাদেরকে মনে রাখতে হবে যে এইচএমআরসি কোনো সময় আপনাকে এইভাবে টেক্সট দেবে না বা এইভাবে আপনাকে ইমেল দেবে না। এইচএমআরসি যদি কোনো ব্যাপারে, এইচএমআরসি নর্মালি কাউকে এইভাবে বলে না যে আপনার ট্যাক্স পাওনা আছে, আমাদেরকে অ্যাপ্লাই করেন ট্যাক্স ফেরত দেওয়ার জন্য। যদি তারা দেখে যে আপনার অ্যাকাউন্টসে ক্রেডিট আছে, হয়তো এইচএমআরসি নিজেই ব্যাক করে দেবে আপনাকে, দে উইল নট রাইট টু ইউ, তারা এমনি ফেরত দিয়ে দেয়। অথবা আপনার যদি ক্লেম করতে হয় তাহলে আপনার ক্লেম করতে হবে, এইচএমআরসি উইল নট আস্ক ইউ টু ক্লেম। সো যদি এই ধরনের কোনো ইমেল আসে বা এই ধরনের টেক্সট আসে যে আপনার ট্যাক্স পাওনা আছে, আপনি অ্যাপ্লাই করেন বা অ্যাকাউন্টসের ডিটেলস দেন বা দেন, এগুলি ইজ অল ফ্রডস্টার্স। এইগুলি কোনো সময় মানে এগুলিকে বিশ্বাস করা যাবে না, এবং এই এইচএমআরসি এইভাবে কারোর সাথে কমিউনিকেট করে না। আচ্ছা, সো সেক্ষেত্রে আমাদের এই যারা ট্যাক্স পেয়ার আছেন তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যে অ্যাকাউন্টেন্ট সাহেব যেটা বললেন যে এইচএমআরসি কখনই আপনাদেরকে টেক্সট পাঠাবে না কিংবা কখনো আপনাদেরকে ইমেল পাঠাবে না যে আপনাদের ট্যাক্স রিফান্ড আছে কিংবা আপনারা ক্লেম করতে পারবেন। এইচএমআরসি সাধারণত সবসময় আপনার যদি কোনো অ্যাফেয়ার্স থাকে সেক্ষেত্রে আপনাদেরকে রিটেন লেটার পাঠায়। তো আপনার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কখনো আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার অথবা ইউটিআর নাম্বার এইটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ইউটিআর নাম্বার যদি আপনি কাউকে দেন, আপনার ইউটিআর ইউজ করে যেটা হয়েছে এবার দেখা গেছে যে আপনার নামে সেলফ এমপ্লয়েড গ্রান্ট ক্লেম করে তারা নিয়েছে, বিকজ তারা জানে আপনার ইউটিআর নাম্বার। ধন্যবাদ আরিফ ভাই। আমরা প্রোগ্রামে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরও কথা বলবো। দর্শক, আপনারা যদি কোনো সময় এরকম ফ্রডের ভিকটিম হয়ে থাকেন, আমাদের সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য যারা ভিউয়ার আছে তারাও সতর্ক হয়ে যেতে পারেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ। গুড নাইট।